একদম পায়ের গোড়ালি থেকে শুরু করে মাথা তালু পর্যন্ত পিটাবো। বিসমিল্লাহ বলে শুরু করবো, সদাকাল আজিম বলে শেষ করবো পিটানো। লোকটিকে পিটিয়ে মারা হয়েছিল, তার বিচার এখন পর্যন্ত হয়নি মাননীয় স্পিকার। আজকে মাননীয় প্রধানমন্ত্রীও একই ধরনের কথা বলেছেন। মানুষ যখন ন্যায় বিচার পায় না তখনই এইরকম সংস্কৃতির বাড়ে এবং মানুষ এই ধরনের সংস্কৃতিতে জড়িয়ে যায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বিশ্বের বিভিন্ন দেশে নানান রকম সংস্কৃতি থাকে, নাচের সংস্কৃতি, গানের সংস্কৃতি, অভিনয়ের সংস্কৃতি, কবিতার সংস্কৃতি। আমাদের দেশে মাননীয় স্পিকার গত 1.5 বছর এবং এরপরে গত 2 মাস ধরে আমরা মবের সংস্কৃতি দেখলাম। আমরা দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে মব করে সরানো হয়েছে, আমরা দেখলাম বাসসের প্রধানকে মব করা হয়েছে, বরিশাল আদালতের প্রাঙ্গণে মব হয়েছে, সুপ্রিম কোর্ট লয়ার্স রুমে মব হয়েছে, ডেইলি স্টার প্রথম আলো ভাঙা হয়েছে, চট্টগ্রামে 1.5 বছর আগে নেচে গেয়ে নাচ এবং গানের মাধ্যমে মব তৈরি করে ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে মারা হয়েছে, কুষ্টিয়ায় একজন কথিত পীরকে পিটিয়ে মারা হয়েছে কিছুদিন আগে। মাননীয় স্পিকার, আমাদের সম্মানিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে উপস্থিত আছেন। উনি একবার না, 2 বার না, কয়েক দফা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে আর মবের কালচার হবে না। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি হবে না। উনি আশ্বস্ত করেছিলেন বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে। কিন্তু আমরা দেখলাম একটির পর একটি জায়গায় মবের ঘটনা ঘটেই চলেছে। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীও একই ধরনের কথা বলেছেন। মানুষ যখন ন্যায় বিচার পায় না তখনই এইরকম সংস্কৃতির বাড়ে এবং মানুষ এই ধরনের সংস্কৃতিতে জড়িয়ে যায়। মানুষের মধ্যে হতাশা আছে, মানুষের মধ্যে ক্ষোভ আছে, শাস্তির অভাব। গত 1.5 বছর চট্টগ্রামে করে যেই লোকটিকে পিটিয়ে মারা হয়েছিল তার বিচার এখন পর্যন্ত হয়নি মাননীয় স্পিকার। এবং ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, আপনারা আগুন নিয়ে খেলছেন, আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশে। আমরা সাবধান করছি, হুঁশিয়ার করছি, আপনারা জালেম হয়ে উঠবেন না। আমরা হাসিনার মতো ফ্যাসিস্টে সহ্য করি নাই। ছাত্রলীগের মতো সন্ত্রাসীদেরকে 17 জুলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস ছাড়া করা হয়েছে। এই ক্যাম্পাসের একজন শিক্ষার্থীর উপর যদি হামলা হয় সেটা আমাদের রক্তের উপর দিয়ে দিতে হবে। আমরা বেঁচে থাকতে তা হইতে দেব না। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ে অথর্বা প্রশাসনকে বলতে চাই, অথর্বা প্রক্টর সাইফুদ্দিনের বলতে চাই, আমি বারবার ফোন দিচ্ছিলাম, ক্যাম্পাসের মধ্যে বহিরাগত নিয়ে এসে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাইদের উপর হামলা করছে। বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ফোন দিচ্ছিলাম, তারা কেউ ফোন ধরছে না। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানকে ফোন দিচ্ছিলাম, তারা ঘটনা জানেই না, তার শিক্ষার্থীদেরকে মেরে ফেলতেছে, কিন্তু তারা নাকি জানে না। তাদের এটা নিয়ে কোনো ধরনের ভাবনা নেই, তাদের চিন্তা হলো সে হচ্ছে পল্টন অফিস নিয়ে, তাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে তাদের আর কোনো ভাবনা নেই। একই সাথে আমি পুলিশ প্রশাসনকে ফোন দিচ্ছিলাম, বিএনপির বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ তাদেরকে বলছিলাম এই সন্ত্রাসীদেরকে আপনারা সামলান, কিন্তু কারো কোনো জন্য ভ্রুক্ষেপ নাই। আমরা দেখতে পাচ্ছি আজকে রাষ্ট্রযন্ত্র, প্রশাসন, ছাত্রদল, বহিরাগত সন্ত্রাসী সবাই একাকার হয়ে আজকে বাংলাদেশের মানুষের উপর, ছাত্র সমাজের উপর নিপীড়কের ভূমিকায় তারা এসেছে। আমরা হুঁশিয়ার করছি, আপনারা জালেম হয়ে উঠবেন না। আমরা হাসিনার মতো ফ্যাসিস্টে সহ্য করি নাই। ছাত্রলীগের মতো সন্ত্রাসীদেরকে 17 জুলাই
এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস ছাড়া করা হয়েছে। আবার যদি আপনারা এই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান, ক্যাম্পাসের মধ্যে সেই ক্ষমতার রাজনীতির নামে, আধিপত্যের নামে, হস্তে ঝঞ্ঝরানিতে আপনারা ফিরিয়ে নিয়ে আসতে চান, বাংলাদেশের ছাত্র সমাজ সেটা বরদাস্ত করবো না। সন্ত্রাসীদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইতিমধ্যে আমরা আবার প্রশাসনকে জানিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি, আমি বিসিকে আবার ফোন দিয়েছি, অনতি বিলম্বে এই সকল সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং আমরা ফুটেজ সংগ্রহ করে এই সন্ত্রাসীদেরকে আমরা জাতির কাছে তাদের মুখ উন্মোচন করব। সন্ত্রাসের রাজত্ব এই বাংলাদেশে হবে না। বিএনপি সে কিন্তু সংবিধানের উপর শপথ পায়, সে কিন্তু একটা দায়বদ্ধতার জায়গা থেকে, দেশপ্রেমের দায়বদ্ধতার জায়গা থেকে সংবিধানের প্রতি শ্রদ্ধা তিনি রেখেছে। আমি তো বিএনপিকে সাধুবাদ জানাই, আমি সাধুবাদ জানাই, একজন দেশপ্রেমিক হিসাবে তারা যথেষ্ট করেছে। আমরা আরো চাই এই যে 7ই মার্চকে নস্যাৎ করার যে পরিকল্পনা, এই যে স্বাধীনতা সংগ্রামের নেতাদেরকে নিয়ে যে বিতর্ক, এরপর যে সমালোচনা করেন, কিন্তু অশ্রাব্য ভাষায় যারা গালি করে, অশ্রাব্য ভাষায় যারা মা বোনদেরকে অসম্মান করে কথা বলে, যারা নারীদের মুখ থেকে অশ্রাব্য ভাষায় স্লোগান বের করে নারী সমাজকে কলুষিত করে, ইসলামের পবিত্রতাকে ধ্বংস করে, মুসলমানের পবিত্রতাকে ধ্বংস করে আবার সেই ইসলামিক ভাবধারাকে প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু অন্যদিকে দেখা যায় তারাই ইসলামের প্রধান শত্রু। এই সবদেরকে কঠিন হাতে প্রতিহত করুন, কঠিন হাতে প্রতিহত করতে হবে এদেরকে, কারণ এরা হচ্ছে লেফাজধারী, এদের লেফাজ খুব পরিষ্কার। হুসেইন মোহাম্মদ এরশাদ যখন রাষ্ট্রধর্ম ইসলাম করেছে, তখন এই লেফাজধারীরাই বলেছে যে রাষ্ট্রধর্ম ইসলাম করা মানে ইসলামী আন্দোলনকে নস্যাৎ করা। তাহলে কি তারা এই রাষ্ট্রধর্ম চায় না? আবার এরা এখন আবার বারবার তাদের স্বার্থকে বারবার তারা আজকে বড় করার জন্য আজকে তারা ইতিহাসকে বিকৃতি করছে। আর কদিন তো পারবো যে গোলাম আজম জাতির পিতা, যিনি বাংলাদেশের রাজাকার বাহিনীর প্রধান কমান্ডার ছিল, তারে বানাইবে জাতির পিতা। হ্যাঁ, আমরা সব বুঝি। শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফিরিয়ে আনবে? যিনি লুটপাটের সাথে জড়িত ছিলেন, যিনি গণহত্যার সাথে জড়িত ছিল, তাকে কেন দরকার বাংলাদেশ? ধন্যবাদ সাংবাদিক ভাই, আপনি খুব সুন্দর একটি প্রশ্ন করছেন। যদি কথা না বলি তাহলে তো বোঝা যায় না, আপনি উত্তরটা আমার থেকে সুন্দরভাবেই নেন। দেখেন, ওনাকে লুটপাটকারী বলা হচ্ছে, ওনাকে জুলাই যোদ্ধায় যে আন্দোলনকারীরা বাইরে হয়েছে তাদেরকে গুলি করছে প্রশাসন, গুলি কিন্তু উনি করে নাই। দেখেন, একটা দলের প্রেসিডেন্ট ডক্টর ইউনূস যখন বাসভবনে হাদি হত্যার বিচারের জন্য ইউনূসের বাসভবনে যখন হামলা চালাতে, যখন ছাত্ররা স্টুডেন্টরা গিয়েছিল, তখন কিন্তু দেখছেন একটা পর্যায়ে প্রশাসন ওইখানে প্রোটোকল দিয়েছিল ডক্টর ইউনূসকে। এখন আমি মনে করি জননেত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্রের প্রধান ছিল, তখন ওনাকে প্রোটোকল দেওয়ার জন্য বাংলাদেশের সামরিক বাহিনী ছিল, প্রশাসন ছিল, ওনাকে সামরিক বাহিনী প্রশাসন প্রোটোকল দিয়েছে, বাংলাদেশ পুলিশ বাহিনী প্রোটোকল দিয়েছে। ওনাকে হত্যা করার জন্য যে প্রকল্প চেষ্টা চালিয়েছে জুলাই যোদ্ধা বলা হবে না, এটাকে বলে সন্ত্রাসী কার্যকলাপ। কেননা দেখেন, রাস্তায় অগ্নিসংযোগ, ইট পাকের ছোড়া, তারপর পুলিশ হত্যা করে ফ্লাইওভারের সাথে ঝুলাই রাখা, এটা কি যুদ্ধ বলা হয় না, এটাকে বলা হয় সন্ত্রাসী কার্যকলাপ। যেন ভালো কিছু করে শেখ হাসিনা, ভালো কিছু করছে। এখন দেখেন, আমি একটা পর্যায়ে আমার মনে আছে যে এরশাদ সাহেব ছিল, উনি অনেক কিছু করেছে এই বাংলার মাটিতে, উনি অনেক কিছু করার পরেও কিন্তু উনি স্বৈরাচার হয়েছিল বাংলাদেশে। যেমন শেখ হাসিনা, দেখেন আপনি কিন্তু আমার থেকে বয়স কম না সাংবাদিক ভাই, অনেক বয়স, আমি সেম বয়সী হইমু, হয়তো আপনি আমার থেকে বড়ই হবেন, কিন্তু আপনি দেখেছেন একটা পর্যায়ে যে 17 বছর আগে এই বাংলাদেশের রূপটা কীরকম ছিল, আর 17 বছর শেখ হাসিনা রাজত্ব করার পরে এই বাংলাদেশটা কীরকম চেঞ্জ হয়েছিল। একটা সময় আমাদের বাংলাদেশকে বিশ্বের মঞ্চে কেউ চিনত না, যখন শেখ হাসিনা নেতৃত্বে আসে, বাংলাদেশের সর্বপ্রথম নেতৃত্বে আসার পরে যে 17 বছর যখন উনি দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বিশ্বের বুকে একটা গ্রহণযোগ্য দেশে পরিণত করেছিল, তখন ওনাকে বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র করে চাপ সৃষ্টি করে জুলাই যে আন্দোলনটা, এটা আমি মনে করি যে সম্পূর্ণভাবে একটা গেম ডক্টর ইউনূসের, এবং যারা বিরোধী দল ছিল, বিভিন্ন রাষ্ট্রে ছিল, বিভিন্ন নেতাকর্মীরা যারা এখন বর্তমানে প্রেসিডেন্ট হয়েছে, তাদেরও কিছু ভূমিকা আছে আমি মনে করি। হ্যাঁ, এবং সারা জীবন কোটা না মেধা স্লোগান দিছি, এখন আমাদের এই জুলাই যোদ্ধা আমরা যারা, আমাদের জন্য ভাতা লাগবে, আমাদের জন্য প্রশ্ন করা যাবে না। এটা হলো সংবিধানের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু, এরকম একটা অবস্থায় নিয়ে গেছে। চিন্তা করতে পারেন, একটা আন্দোলন, সরকার পতনের আন্দোলন, সেই আন্দোলনকারীরা একটা অংশ একটা সনদ বানাইছে, সেই সনদকে আদালত প্রশ্ন করতে পারবে না, সংবিধান প্রশ্ন করতে পারবে না, সংসদ প্রশ্ন করতে পারবে না। কি যেই রকম করে দিছে ওই রকম করে দিতে হবে, তাই না? মানে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে এটা মুক্তিযুদ্ধের চেয়েও বড় একটা যুদ্ধ ছিল, এবং এই যুদ্ধের যোদ্ধারা হলো যোদ্ধা, আন্দোলনকারীরা হলো যোদ্ধা। ধরেছিলাম ব্যানার ধরেছিলাম, আমারে বানাইতেছে যোদ্ধা, আমি জুলাই যোদ্ধা দিছি স্লোগান, আমি হলো যোদ্ধা। হ্যাঁ, এবং
সারা জীবন কোটা না মেধা স্লোগান দিছি, এখন আমাদের এই জুলাই যোদ্ধা আমরা যারা, আমাদের জন্য ভাতা লাগবে, আমাদের জন্য পেনশন লাগবে, তাই তো? একটা সুস্থ হওয়া কারোর জন্য কোনো ভাতার দরকার নাই। যে সুস্থ স্বাভাবিক আছে কারোর জন্য কোনো ভাতার প্রয়োজন নাই। যে পঙ্গু তাকে আরও 10 গুণ দেন। জুলাই গণঅভ্যুত্থানে যে পঙ্গু হয়েছে আরও 10 গুণ দেন, যে শহীদ হয়েছে আরও 10 গুণ দেন। এই জুলাই যোদ্ধা যে তালিকা, এইখানে সত্যিকার অর্থে যারা আন্দোলন করছে কতজন এখানে লিপিবদ্ধ হয়েছে বলেন বলেন। হাঁটু এক জায়গায় টাকায় ছিলে গেছে, তাকে জুলাই যোদ্ধা কার্ড দিয়ে প্রতি মাসে 10,000 টাকা করে ভাতা দিতে হবে। এই টাকা জনগণ থেকে নিতে হবে না? হ্যাঁ, পায়ের নোক একটা টাকায় উঠে গেছে, তার জন্য প্রতি মাসে 10,000 টাকা করে ভাতা নিতে হবে বলেন। শার্ট খুলে দেখাবো পিছনে কতগুলো স্প্লিন্টার এখনও রয়েছে, তার জন্য ভাতা নিতে হবে। দেশের জন্য কাজ করছি না? দেশের জন্য কাজ করছি না? আমাদের স্পষ্ট কথা যে জুলাই গণ অভ্যুত্থানে যাদের জীবন থেমে গেছে তাদেরকে এক জীবন পর্যন্ত আয় দেন। আপনি এক জীবনের আয় কতটুকু হয়? 65 লাখ 70 লাখ, তাই দিয়ে দেন, সমস্যা নাই। যাদের জীবন নাশ হয়েছে, যে পঙ্গু হয়ে গেছে তাদেরকে দেন, আরও দেন। পরিবারগুলোকে ব্যবস্থা রক্ষা করেন, তারা জীবন দিয়েছে, শহীদ তারা হয়েছে। কিন্তু যারা উষ্টা খাইছে, হোঁচট খাইছে, ঠিক আছে, মানে দু একটা লাঠির বাড়ি খাইছে, ভাই এক লাঠির বাড়িতে প্রতি মাসে 10,000 টাকা নেওয়া যায় না ভাই। আজকে আমাদেরকে অনেকে মন খারাপ করবে, কিন্তু বাংলাদেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা থেকে তো নিতে হবে, এটা নাকি? এটা কি মানায় বলেন? আচ্ছা ভাই, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে তো জুলাইয়ে যারা আন্দোলন করেছে সবারই তো হচ্ছে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন ভাই শোনেন, আমি একটা কথা বলি। জুলাই সনদ না হলে সবাইকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এটা কেমন প্রশ্ন? মানে জনগণ কখনো আদালতের কাঠগড়ায় দাঁড়ায়? এ কেমন যুক্তি? এটা তারা বলছে। আসলেই কি এরকম বলেন? তো এগুলো ফালতু কথা যে জুলাই সনদ না হলে সবাইকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি জুলাই সনদ বানান এবং সেটাকে স্বর্ণ দিয়ে মোড়ায় দেন, তারপরে কোনো এককালে আওয়ামী লীগ আসুক, দাম আছে এই সনদে তখন? আমার কথা বুঝেন? তাহলে এমন একটা সনদ বানাতে যাচ্ছেন যেই সনদ এমন একটা সম্ভাবনা আছে কোনো এক সময় এই সনদের বিপরীতমুখী কেউ ক্ষমতায় আসলে এই সনদকে বাতিল করবে। তাহলে এই সনদ কি সর্বজনীন সনদ? যেই সনদ কোনো এক সময় বাতিল হওয়ার সম্ভাবনা আছে সেই জুলাই সনদ কি সর্বজনীন সনদ?